মনোযোগ সহকারে শুনবেন আপনারা। আর কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই সেটা করবেন। আসসালামু আলাইকুম। আজকে থার্ড ইয়ারের ক্লাস, এবং আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি, এবং যে রেমেডিটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ যে আজকে প্রেজেন্টেশনে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। মনোযোগ সহকারে শুনেন। আসলে সালফার নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। এটা যদি প্রেজেন্টেশনটা পুরোটুকু আপনারা শুনেন তাহলে আমার মনে হয় উপকৃত হবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আমার মূল প্রেজেন্টেশনে ফিরে যাচ্ছি। পায়োনিয়ার কোটেশন। পায়োনিয়ার কোটেশন মানে সালফার সম্পর্কে আসলে আমাদের যারা জ্ঞানী গুণীজন আছেন তারা কি বলেছেন আমরা একটু দেখে আসি। আমরা যদি ড্রাগ পিকচার বইটা ফলো করি, ওখানে ক্যান্ট সর্বপ্রথম মানে একটা জেটি ক্যান্টের যে ভাষ্য সালফার সম্পর্কে বলেছেন যে সালফার এমন একটি পূর্ণাঙ্গ সম্মিলিত ওষুধ যে কোথা থেকে আলোচনা শুরু করব তা বলা বড়ই কঠিন। ক্যান্টের সাথে আমিও একমত, কারণ আসলেই সালফারটা এত বড় একটা রেমেডি এবং এত গুরুত্বপূর্ণ একটা রেমেডি যে এটা যে কোথা থেকে কিভাবে শুরু করব এটা আসলে খুবই বিশাল একটা বিষয়। হ্যাঁ, ক্যান্ট কিন্তু সালফার সম্পর্কে আরো অনেক কিছু বলেছেন, যে যদি একজন শিক্ষার্থী এর প্রুভিং করে অস্বাভাবিকভাবে মনে করতে পারেন যে তার কোনো ওষুধ জানার দরকার নেই, কারণ সব ধরনের রোগ লক্ষণই তো এর মধ্যে পাওয়া যাচ্ছে, তবুও তিনি বলেন একটি মানুষের সব রোগ লক্ষণ আরোগ্য করতে পারে না এবং এর যথেষ্ট ব্যবহার করা যাবে না। মনে হয় যে চিকিৎসক ম্যাথমেটিক্যাল যত কম জানেন তিনি তত বেশি সালফার প্রয়োগ করে থাকেন। মনে হয় বিষয়টা আমরা ক্লিয়ার হইনি, আমি একটু ক্লিয়ার হই। একজন স্টুডেন্ট মানে বা নিউ কামার ডাক্তার, তারা যদি শুধুমাত্র সালফারটা পড়ে, তারা মনে মনে ভাবে যে আমি সালফার পড়া মানেই হইতেছে আমি সব ধরনের রেমেডিটাকে জেনে ফেললাম, কারণ সালফারে এমন কোনো লক্ষণ নেই যেটাকে সালফার না পাবেন। ম্যাক্সিমাম লক্ষণই সালফারের মধ্যে আছে, এবং এটা যে নেই তারা সালফার বিভিন্ন ভাবে প্রয়োগ করে, এবং তাদের ধারণা যে মানে এবং এই সম্পর্কে ক্যান্ট বলছেন যে যে ম্যাথমেটিক্যাল যত কম জানে, মানে হয়তো সে সালফারটা পড়ছে কিন্তু অন্যগুলি পড়ে না, জানে না, এবং সেই কিন্তু সালফারের মিটা খুব বেশি দেয়। কিছুই জানলাম না, ঠিক আছে একটু সালফার দিয়ে দেয় তাকে, আমি লক্ষণ পাচ্ছি না, তার কোনো চেঞ্জ পাচ্ছি না, আমি ধরতে পাচ্ছি না আগাগোড়া কি দেবো কিছু বুঝতেছি না, ঠিক আছে একটু সালফার দিয়ে, সালফার দিয়ে দিল কিছু না কিছু তার মধ্যে কাজ হবে। কারণ ক্রনিক টেস্ট রেমেডি এবং সালফারের লক্ষণ কোনো পেশেন্টের মধ্যে নাই, এটা কিন্তু খুব রেয়ার, এটা খুবই রেয়ার। আপনি যদি 100টা রোগীকে যদি জরিপ করেন, তার মধ্যে প্রায় 90 জনের মধ্যে দেখবেন যে সালফার কিছু না কিছু লক্ষণ আছে, সব লক্ষণ আছে আমি সেটা বলবো না, কিছু না কিছু লক্ষণ থাকবে। সো সালফার এমন কমন একটা রেমেডি আর কি। এই বিষয়টা নিয়ে সালফারের কথা আলোচনা করেছেন। আবার অপর দিকে আমাদের ডাক্তার গার্নিয়েসি বলেছেন সালফার সম্পর্কে যে বুদ্ধিবৃত্তির উদ্ভব বিভ্রান্তি, বিশেষ করে সবকিছুতেই সুন্দর দেখে, যেমন পুরনো ন্যাকড়া বা লাঠি দেখে দক্ষ হাতের এক শিল্পকর্ম রূপে সবকিছু দেখে সুন্দর লাগে, যা রোগীকে অলিক কল্পনায় জাগাতে নিয়ে যায়, কিছু ধরতে চায়, এমন ধরনের ক্ষেত্রে সাধারণত সালফারটা অনেক বেশি ব্যবহৃত হয়। এটা সালফারের শর্ট একটা মাইন্ড দিয়েছে, আমি পুরাটুকু আলোচনা করলে আপনাদের সালফার সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারবেন। ঠিক আছে, আমি নেক্সটে যাচ্ছি। এবার আসি বাহ্যিক গঠন। প্রথমে হ্যাঁ, আগে হলো দর্শনদারি, তারপর হলো গুণ বিচারে। আমি প্রায়ই বলি সালফারের চেহারা কেমন হবে, আমরা একটু ভাবি। একটা রুগী, একটা চেম্বারে আপনি একটা রুগী দেখতেছেন, একটা রুগী ঢুকলো আপনার চেম্বারে, আপনি যদি প্রথম দেখাতেই যদি তাকে আলাদা করতে না পারেন যে কে সালফার, কে নাক্সভনিক অ্যাসিড, কে সিপিয়া, কে সিকিলিকর, কে পালসেটিলা, কে লাইকোপোডিয়াম, তাহলে কিন্তু আপনি অনেকটা দূর পিছিয়ে গেলেন। কারণ আমাদের অনেক রেমেডি আছে, বহু রেমেডি আছে, আমরা কি সব রেমেডি কে দিব? আমরা তো একটা রেমেডি করবো সে পেশেন্টের জন্য। তাহলে তাকে আমাদের জানাতে গেলে বা বুঝতে গেলে আমাদের কি করতে হবে, তার ওভারঅল সম্পর্কে আমাদের জানতে হবে, তার হাঁটা, তার কথাবার্তা, তার চাল চলন, সে কি পোশাক পরেছে, সে কিভাবে কথা বলছে, তার শারীরিক উচ্চতাটা, তার দৈহিক গঠনটা, তার স্কিনটা,
সবকিছু আমাদের দেখতে হবে, সবকিছু, তবেই না আমরা বুঝতে পারবো যে রোগীকে আমরা কিসের আয়ত্তে রাখতে পারবো। যেমন ধরেন তার চেহারা, সালফারের চেহারা কি হবে, সে চেম্বার দিয়ে ঢুকবে, দেখবেন উঁচা লম্বা চেহারার ভিতরে একটু একটু সে কুচু করে হাঁটবে, মানে একটু কুচু হয়ে হাঁটবে, হ্যাঁ, একটু ময়লা, দাঁত ব্রাশ করবে না, দাঁতের মধ্যে দেখবেন টুকটাক একটু ময়লা জমে আছে, তার চুল আঁচড়াবে না, হ্যাঁ, চুল আঁচড়াবে না, একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে, এটা হচ্ছে তার চেহারা। এখন দেখেন এই যে কুচু বিষয়টা বললাম, ধরেন একটা টিনেজ বয়সের একটা বাচ্চা আসে, ধরেন 12-13 বছরের একটা মেয়ে আপনার চেম্বারে ঢুকলো। সাধারণত মেয়েদের বেস্ট ডেভেলপের সময় তখন, ওই সময় কিন্তু একটা মেয়ে সাধারণত স্বভাবত ভাবে কিন্তু একটু কুচু হয়ে হাঁটে, এটা তার স্বভাব, এটা গড গিফটেড দেওয়া। এখন এই যে কুচু হয়ে একটা একটা মানে মেয়ে আপনার চেম্বারে ঢুকলো, ধরে নিন সে একটা পেশেন্ট একটা চেম্বারে ঢুকলো, আপনি যদি তাকে ধরে নেন কুচু হয়ে হাঁটতেছে, ওগুলো সালফারে ঢুকলো, তাহলে কি হবে? কখনোই হবে না। বুঝতে হবে যে না, এটা তার স্বভাব কুচু হওয়া, এটা কিন্তু তার গঠন না, কিংবা এটা তার কনস্টিটিউশন না, এটা বুঝতে হবে। তাহলে এটা এগুলো চেহারা। তারপরে কি উচ্চতা, ওই যে বললাম লম্বা থাকবে, হাঁটবে একটু কুলুকুচু হয়ে, দেহটা একটু মানে সালফার রোগীদের আসলে খুব বেশি সুন্দর থাকে না, এরা এরা একটু উস্কো ফুস্কো, একটু কি বলবো আসলে জরাজীর্ণ, হ্যাঁ, একটু উস্কো ফুস্কো, একটু ময়লা ময়লা, একটু তামাটে তামাটে, এরকম একটা ভাব থাকবে তাদের মধ্যে। আর স্কিনটা কি হবে, একদম শুকনা শুকনা, মানে মাটি ফেটে চৌচির হলে যেরকম একটা স্কিন দেখা যায়, স্কিন ওরকম স্কিন। আর দেখা যাবে যে নখের নিচে কালো দাগ পড়ে গেছে। একটা রুগী যখন আপনাদের চেম্বারে আসবে, তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা নখ, চুল, দাঁত, জিহ্বা এগুলো কিন্তু দেখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সালফারে নখ দেখতে গেলে দেখবেন যে নখ চতুর্দিকে তো কালো কালো ময়লা জমছে, দেখা যাবে অনেক মহিলারা হয়তো রান্না শেষ করে হাত ভালো করে ধোয়ই নেই, হাতের ভিতরে একটু হলদেটে দাগ পরে আছে, বা নখের নিচে ময়লা জমে আছে, বা নখের অ্যারাউন্ডে চতুর্দিকে একটু ময়লা ময়লা ভাব, এটা হইতেছে সালফারের স্কিন। হ্যাঁ, আর পোশাক কি হবে, ময়লা কাপড় পরে আসবে তারা, চকচকে কোনো কাপড় পরবে না, ময়লা অপরিষ্কার অপরিচ্ছন্ন, আয়রন করা নাই, দেখা যায় একই পোশাক সে বারবার পরতেছে, থেতলায় যাইতেছে, হ্যাঁ, এরকম পোশাক পরিচ্ছন্ন তার মধ্যে থাকবে, তার ভিতরে ডিসিপ্লিন থাকবে না। আর এর অপোজিট কে পোশাক পরিচ্ছন্ন পরিষ্কার করে পরে, বলেন তো কে, এটা কোন কোন ইয়ের মেডিসিনের বলতে পারবেন? খুব টিপটাপ পোশাক পরে নিজেকে পরিপাটি করে রাখে, গুছায় রাখে কে? আর্সেনিক অ্যালবাম। হ্যাঁ, আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের রোগীরা খুব টিপটাপ রাখে, গুছায় রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অপোজিটটা হচ্ছে সালফার রোগীরা অগুছানো, পোশাক পরিচ্ছদ ঠিক মতো পরবে না, এবং তাদের হইতেছে যে ময়লা থাকবে, তারা একই জামা 2-3 বার পরবে। তারপরে বাচ্চারা কি করবে, দেখা যাবে নাকের ভিতরে ফ্লুইড বের হয়েছে, ওরা দেখবে যে হাত দিয়ে মুছে ফেলতেছে, বালির মধ্যে থপথপ করে বসে যাইতেছে, খেলতেছে, কাদা দিয়ে খেলতেছে, ধুলাবালি দিয়ে খেলতেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রস্রাব করতেছে বা টয়লেট করতেছে, এগুলো ওরা চিন্তাইতেছে, হাঁটতেছে। হ্যাঁ, তখন তাদের বোঝা যাবে যে এটা সালফারের রোগী। তারপরে কি ব্যবহারের কথা কি বলবো, সালফারের রোগীরা সবসময় একটু নিজেকে ফিলোসফি ভাবে। তারা যখন বলবে অনেক কিছু বলবে, অনেক দার্শনিক কথাবার্তা বলবে, আমার তো হেই ছিল সেই ছিল, ঢাকায় ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কারোর সাথে মিশি না, কথা বলি না, মানে একটু কি বলবো, একটু ভাবভঙ্গির দিক থেকে বা বড়াই করার দিক থেকে, দাম্ভিকতার দিক থেকে, বা যেটা আমরাকে বলি একটু গল্প করে, হ্যাঁ, এরকম দিক থেকে সালফারেরা খুব শ্রেষ্ঠ থাকে। হ্যাঁ, তো আমি আরো আসবো, কারণ অনেক স্লাইড পরে আছে, আস্তে আস্তে আমি সবগুলো ধরবো ইনশাল্লাহ। এইবার আমি সালফারের জেনারেল কিছু বিষয় তুলে ধরি। আজকের প্রেজেন্টেশনটাতে আমি বাংলা এবং ইংরেজি দুটোই দিয়েছি। আপনারা আসলে গেলবার বলেছিলেন যে একটু বাংলা দিলে ভালো হয়, তো আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু কিছু জায়গায় বাংলা রাখতে, কিছু কিছু জায়গায় ইংরেজি রাখতে, যেন আপনারা আস্তে আস্তে সেটা দিকে কনভার্ট হন। কিংডম, মিনারেল কিংডমের আর স্টেজ অ্যাকুইড, এগুলি আসলে বাংলায় দেওয়া যায় না, কারণ এটা সবসময় তো ইংলিশে থাকে, যার জন্য ইংলিশে দেওয়া হয়েছে। মায়াজম, সরিক, সাইকোটিক, টিউবারকুলার, সিফিলিটিক। তো বেসিক্যালি সরিক, সালফার হচ্ছে সরিক মায়াজমের। হ্যাঁ, থার্মাল স্টেট খুব হট, অ্যাকশন হইতেছে অনলি পলিক্রেস্ট, থার্স্ট হচ্ছে থার্স্টি, থার্স্টলেস, লার্জ কোয়ান্টিটি, স্মল কোয়ান্টিটি, বেশি পরিমাণে পানিও খেতে পারে, কম পরিমাণে পানিও খেতে পারে। অ্যাপিটাইট ইনক্রিজ, ইজি স্যাটাইটি রিডিউস। হ্যাঁ,
সেন্সিটিভিটি হইতেছে ল হাই, আর মুন ফেস হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, ফুল কোয়ার্টার, লাস্ট কোয়ার্টার, নিউ মুন। আর এটা হচ্ছে মেল ফিমেল চাইল্ড সকল ক্ষেত্রেই এই রেমেডিটা ব্যবহার করা হয়। এই হচ্ছে সালফার, আমরা কি চিনতে পারি? এই হচ্ছে সালফার। দেখো যেহেতু মিনারেল থেকে তৈরি, এই হচ্ছে সালফারের একটা চিত্র। এটা খনিজ পদার্থ তো, তাই এটা আসলে এর কোনো ব্যাখ্যা নাই, বা কোথায় পাওয়া যাবে সেটাও জানি না, খনিজ ছাড়া যেহেতু খনিজ পদার্থ, তাই এর ব্যাখ্যা আমি আর দিলাম না। এবার আমি আসি, আমাদের জ্ঞান সাহেব খুব সুন্দর করে একটি কথা বলে গিয়েছিলেন যে আগ্নেয়গিরি থেকে সালফারের উৎপত্তি এবং তা অগ্নুৎপাত ঘটায়। আমরা একটু খেয়াল করি সালফার উৎপত্তিটা কোথায়। আজকের পড়া কিন্তু এটুকুই, এখান থেকে আমি পুরো ডিটেইলস সালফার টাস্ক আপনাদের মধ্যে তুলে ধরবো। অগ্নিগিরি থেকে সালফারের উৎপত্তি এবং তা অগ্নুৎপাত ঘটায়। একটা কথাতে আমরা আজকে সালফারকে চিনবো। একটা জিনিস খেয়াল রাখবেন, যে মেডিসিন যেখান থেকে উৎপত্তি হয় সেটার বৈশিষ্ট্য নিয়েই কিন্তু সে মেডিসিনটা ঘটে। যেমন নেট্রামিউর লবণ থেকে উৎপন্ন, দেখেন লবণের অনেক গুণাগুণ কিন্তু নেট্রামিউরের মধ্যে আছে। যেমন নেট্রামিউর রোগীরা লবণ পছন্দ করে, নেট্রামিউর রোগীদের তিতা পছন্দ করে, নেট্রামিউর রোগীদের সমুদ্রের কাছে গেলে মাথা ব্যথা করে, নেট্রামিউর রোগীরা একটু ইন্ট্রোভার্টেড থাকে। এই সবকিছুর মধ্যে কিন্তু লবণের মধ্যে আছে। লবণ কি তিতা লাগে? লবণ অতিরিক্ত খেলে মাথা ব্যথা করে, যখন অতিরিক্ত লবণ খাবেন পিত্তবদন দোষে তার মাথা ব্যথা করে। এবং লবণ কিন্তু অল্পতে গলে যায়, একটু পানি দিবেন গলে যাবে, অর্থাৎ কি ভালোভাবে সংস্পর্শে নেট্রামিউর গলে যায়। তো যাই হোক, আজকে যদি নেট্রামিউর না, আজকে হচ্ছে সালফার। ঠিক তেমনি আমি সালফার নিয়ে বেশ কিছু উৎপত্তি বলবো, যেটা হয়তো জানলে আপনাদের খুবই ভালো লাগবে। আমি একটু সালফারের উৎপত্তিটা থেকে আমি এখন একটু বৈশিষ্ট্যটা তুলে ধরার চেষ্টা করছি। কি কি বৈশিষ্ট্য? একটা অগ্নুৎপাত। আমরা কি আগ্নেয়গিরি চিনি? আগ্নেয়গিরি দেখেছি? আপনারা কি দেখেছেন আগ্নেয়গিরি? হ্যাঁ, ডিসকভারি সেন্টারে দেখছি। রাইট, সবাই দেখেছেন কি? কেউ কেউ না দেখে থাকলে আমাকে জানান যে আমি আগ্নেয়গিরি দেখি নাই। দেখেছেন না আগ্নেয়গিরি সবাই? জ্বলন্ত লাভা, ওখান থেকে একদম আগ্নেয়গিরির মতো মুখ, লাভার মতো মুখ বের হচ্ছে, চতুর্দিকে লাভা বের হয়ে যাচ্ছে, লেলিহীন শিখার মতো বের হচ্ছে, এটাই আগ্নেয়গিরি। তাহলে দেখেন একটু আগ্নেয়গিরি থেকে আমি এবার সালফারকে বিশ্লেষণ করবো কিভাবে। আগ্নেয়গিরি কি? উত্তাপ না? প্রচন্ড গরম কিন্তু থাকে আগ্নেয়গিরি, উত্তাপ। আপনি কি আগ্নেয়গিরির কাছে যেতে পারবেন? কাছে যাবেন, দেখবেন যে উত্তাপ। ঠিক সালফারও গরম বেশি, প্রচুর গরম কাতর, হাত জ্বলে, পা জ্বলে, শরীর জ্বলে, মাথা জ্বলে। আপনি যদি একটা সালফারের রোগীর যদি হাত পা কাছে নেন, বা সালফারের রোগী যদি হাত দিয়ে আপনাকে ধরে, দেখবেন আপনার ওই জায়গাটা গরম বোধ করতেছেন। মানে কি, প্রচুর উত্তাপ থাকবে। উত্তাপের জন্য তার হাত পা ঘামবে, হাত পা জ্বলবে, এবং মাথা ঘামবে, মাথা জ্বলবে। হাতের তালু, পায়ের তালু, মাথার তালু, তিন তালুতে প্রচুর পরিমাণে উত্তাপ থাকবে। এবং শুধু এই হাত পাতে উত্তাপ না, এই সালফারের রোগীদের কিন্তু পেটও জ্বলে, বুকও জ্বলে, কোমরও জ্বলে, জ্বালা পোড়া, প্রচুর জ্বালা পোড়া থাকবে সালফার রোগীদের মধ্যে। তারপরে কি জ্বলন, একটা হচ্ছে উত্তাপ, যেটা হচ্ছে গরম। এখন একবার খেয়াল করেন, আপনি যদি আগুনে যদি হাত দেন, প্রথমে আপনার তাপ লাগবে, তারপরে কি হবে? তারপরে সেই জায়গাটা জ্বলবে, জ্বলার পরে ঠুসা পড়ে যাবে। প্রথমে কিন্তু জ্বলবে না, প্রথমে তাপটা আপনি খেয়াল করবেন। স্বাভাবিকভাবে কি হয়, আমরা যখন রান্না করতে যাই বা কোনো কারণে একটা হাত পুড়ে গেল, আপনি খেয়াল করেন প্রথমে আপনার উত্তাপটা লাগবে হাতে, তারপরে সেখান থেকে জ্বালা পোড়া শুরু হবে। তার মানে কি, গরম, গরম থেকে জ্বালা পোড়া। সালফার রোগীদের মধ্যেও তাই, জ্বলন হবে, সেখান থেকে জ্বালা পোড়া শুরু হবে। সালফার রোগীদের প্রচুর জ্বালা পোড়ায়, যে হাত পা জ্বালা পোড়া, প্রস্রাবে জ্বালা পোড়া, যখন নাক দিয়ে কোনো ডিসচার্জ বের হয়, ঠান্ডা লাগে, সেখান থেকে জ্বালা পোড়া লাগে। তাহলে জ্বালা পোড়া থাকবে আর্সেনিকের রোগীদের মধ্যে। তারা এসে বলবে যে আমার প্রচুর জ্বালা পোড়া, হাত পা জ্বলে, চোখ জ্বলে, এরকম একটা জ্বালা পোড়া থাকবে। লেলিহান শিখা আমরা দেখেছি, একদম লাল শিখা বের হয়ে যায়। লেলিহান শিখাগুলি কি একদম লাল রক্তিম দেখতে। সালফারের রোগীরাও ঠোঁট লাল থাকবে, পায়ুপথ লাল থাকবে, চোখ লাল থাকবে, ভেজাইনা লাল থাকবে। এটা কিন্তু সালফারের রোগীদের একটা মানে কমন একটা চিত্র। চোখের পাতা, যেটা কিন্তু গ্রাফাইটিসের মধ্যেও আছে, চোখের পাতা লাল হওয়া, এটা আমরা গ্রাফাইটিসের মধ্যে পাই।
কিন্তু ঠোঁট লাল, তারপরে আপনার এই যে মলদার লাল, এবং সাথে চুলকানি থাকবে, চুলকানি থাকবে, এবং নাকের যে ছিদ্র পটটা, সম্ভবত কারো অডিও খোলা আছে, একটু কাইন্ডলি খেয়াল করেন। নাকের যে ছিদ্র পটটা, এই ছিদ্র পটটাতেও কিন্তু লাল টুকটুকে হয়ে যাবে। হ্যাঁ, সবকিছুতেই লাল, যে কোনো জায়গায় একটা অশ্বটাও দেখবেন যে লাল। পেশেন্ট বলবে যে আমি যে আমার অশ্বটা, আমার যে পাইলসটা বের হয়, এই পাইলসের এইটা কিন্তু আমি লাল ফিল করি। আর সালফার কিন্তু ইন্টেস্টাইনের ক্ষেত্রে, মানে যে অশ্বর ক্ষেত্রে বা রেকটামে গেলবার আমি বুঝিয়ে দিয়েছি তার আগে, রেকটাম অর্থাৎ পায়খানা রাস্তা থেকে উপরের 4 ইঞ্চি কে সাধারণত রেকটাম বলা হয়। এই রেকটামে কিন্তু সালফার খুব ভালো কাজ করে। রেকটামের যে কোনো কোষ্ঠকাঠিন্য, প্রচুর পরিমাণ কোষ্ঠকাঠিন্য হচ্ছে, টয়লেট হচ্ছে না, কুদ দিয়ে টয়লেট করতেছে, টয়লেট হওয়ার সময় দেখা যাচ্ছে ব্লাড আসতেছে, জ্বালা পোড়া করতেছে, তারপরে আপনার ইচিং হচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে তার অর্শ হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু সালফার খুব ভালো কাজ করে। তারপরে কি পুড়ে যাওয়া, আচ্ছা হাত যখন পুড়ে যায়, প্রথমে গরম লাগলো, তারপরে জ্বালা পোড়া হইলো, তারপর তো পুড়েই গেল, পুড়ে যাওয়ার পরে সে চামড়াটা ঝলসে যায় না, কুচকে যায় না চামড়াটা। ঠিক সালফারের রোগীদেরও একই অবস্থা। ওদের যখন আপনি স্কিন দেখবেন, তখন দেখবেন সেই জায়গাটা কেমন যেন ফুলে যাওয়ার মতো, ঝলসে যাওয়ার মতো একটা স্কিন। এর জন্য কিন্তু সোরিয়াসিস রোগী বা স্কিনের যত রোগী আছে, যে সব ধরনের যেমন অ্যালার্জি, চুলকানি, আর্টিকেরিয়া, তারপরে আপনার সোরিয়াসিস, এই ধরনের চুলকানিতে দেখেন চামড়াটা কেমন যেন এমন ঝুলসে গেছে এরকম ভাবে, এবং কুচকানো ওখান থেকে চুলকানো হয়, জলে, তারপরে আবার চালটা উঠে ব্লাড বের হয়, আবার ঠান্ডা পানি দিলে সে আরাম পায়। তাহলে কিন্তু আমরা এই স্কিনের রোগের ক্ষেত্রে কিন্তু সালফার ব্যবহার করতে পারি, কারণ সালফার কিন্তু স্কিনের রাজা। আর বর্তমান সময়ে কিন্তু স্কিনের সমস্যা অনেক, এত পরিমাণে স্কিনের রোগী আপনি চিন্তাও করতে পারবেন না। আমি তো বললাম যে আপনারা যদি যে কোনো একটা সাইড নিয়েও পড়াশোনা করেন, একটা সাইড বেশি স্কিন নিতে পারেন, স্কিনের রোগী আপনি দেখি শেষ করতে পারবেন না। যদি বলেন আমি অশ্বর রোগী নেব, নিতে পারেন। হ্যামোরেজ, প্রচুর রোগী আছে হ্যামোরেজের। যদি বলেন ব্যাক পেইন, কোমরের ব্যথা, লাম্বার রিজনের ব্যথাগুলি, আপনি নিতে পারেন। রোগী নাই এমন সংখ্যা খুবই কম, বরং আমরা ব্যর্থ, কারণ ভালো ডাক্তারের অভাব। আমাদের সমাজে ভালো ডাক্তারের খুবই অভাব। একটা ভালো ডাক্তার হইলে রোগী আপনাকে খুঁজে বের করবে, আপনার জন্য রোগীর দোয়ার পর্যন্ত যেতে হবে না। আর এই ভালো ডাক্তারটা হতে গেলে কিন্তু অবশ্যই আমাদের ম্যাথমেটিক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আমাদের ম্যাথমেটিক্স সম্পর্কে ভালো জ্ঞান না রাখি, তাহলে কখনোই আমরা ভালো একটা ডাক্তার করতে পারবো না। তাই আমি বলি যে আপনারা ম্যাথমেটিক্স পড়েন, তুলনামূলকভাবে আলোচনা করেন, এবং যে কোনো একটা বিষয়ে, সব বিষয়ে পারদর্শী হবেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, দোয়া করি। কিন্তু যদি একটা বিষয়ে ধরে রাখেন, রোগীর অভাব হবে না। শয়ে রোগী, আপনি কিডনি নেন, কিডনি সমস্যা, আপনি থাইরয়েড নেন, আপনি স্কিন নেন, আপনি সেক্সুয়াল বিষয়গুলো নেন, মহিলাদের মহিলা রোগীদের, মহিলাদের দেখেন, বেস্ট দেখেন, দেখবেন যে রোগীর অভাব নাই। কারণ এমন কোন জায়গা নাই শরীরে, পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে তাদের প্রবলেম ছাড়া পৃথিবীতে কেউ নেই। স্বয়ং একটা সদ্য শিশু যে জন্মগ্রহণ করছে, তারও দেখবেন জন্ম থেকে হাত পুরা করে আসছে। আমরা কেউ কখনো সুখের ব্যাপারে সুখী না। বর্তমান সময় এমন একজন রোগীও ভালো, মানে একজন মানুষও পাবেন না যে বলবে যে আমার কোনো রোগ নেই। এটা হতেই পারে না, কোয়াইট ইম্পসিবল। থাকবেই রোগ, কিছু না কিছু রোগ তার মধ্যে থাকবেই। সো আমাদের ডাক্তার হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তো যাই হোক, লাভা মানে হইতেছে আমরা যে আগ্নেয়গিরিতে যাই, আগ্নেয়গিরি যখন অগ্নুপাতটা হয়, যে লাভাটা বের হয়ে আসা, তো দেখছে তরল লাভা, একদম আগুনের মতো মনে হয়। আগুন যেরকম রান্না করলে যেরকম একটা মানে ঝলসে যায়, ঠিক সেরকম লাভা বের হয়ে, ঠিক ওরকম সালফারের স্রাবটাও ঠিক লাভার মতো। এত পরিমাণে স্রাব বের হয়, একদম মনে করেন যে লাভার মতো আগুন জলে দেখায় লাগে, ক্ষত হয়ে যায়। সরি, সালফার রোগীদের হচ্ছে কি বলেন, ঋতুস্রাব হচ্ছে,
সেখানেও তার জ্বালাপোড়া আছে, তার হোয়াইট ডিসচার্জ হচ্ছে মানে লিকোরিয়া হচ্ছে, সে বলবে যে আমার যেখানে লাগে সেখানে আমার জলটা উঠে যাচ্ছে, সেখান থেকেই আমি একটা জ্বলন অনুভব করছি। তাহলে দেখেন সালফারের রোগীতে সব জায়গাতে স্রাব প্রচুর পরিমাণে মানে থাকবে, অ্যাক্টিভ থাকবে বা ঝাঁঝালো থাকবে। তাহলে দেখেন সালফার সম্পর্কে আমাদের একটুখানি ধারণা হইলো না। এখন যদি আমরা আরেকটু পড়ি তাহলে কিন্তু সালফার সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ আরেকটা ধারণা সৃষ্টি হবে। এইবার আসি রেড লাইন সিমটম। এটা বারবার পড়াই, তার কারণ হচ্ছে সিমটম গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি আপনার পলিকেস রেমেডি গুলাকে কিভাবে আলাদা করবেন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকে। এই যে আপনি, এই যে আমি আমি আমাকে মানুষ কিভাবে চিনবে? নিশ্চয়ই আমার কিছু বৈশিষ্ট্য আছে। আপনাকে মানুষ কিভাবে চিনবে? নিশ্চয়ই আপনার কিছু বৈশিষ্ট্য আছে। আপনার বাবা মা, আপনি তাদেরকে কিভাবে চিনবেন? তাদের কিছু বৈশিষ্ট্য আছে। এই যে বৈশিষ্ট্য, এগুলা কিন্তু একটা মেডিসিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা মেডিসিনকে চেনার জন্য খুব ভালো কিছু গুরুত্বপূর্ণ। যেমন দেখেন সালফারের বৈশিষ্ট্যটা কি, ব্যাড কমিডেন্স অন দ্য ফেস, অর্থাৎ কি তার সারা মুখে কিন্তু একটু কালো কালো ছুপ 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 কমিডেন্স হবে, যেটাকে ওই যে কালো কালো কালচে কালচে, হ্যাঁ ঠিক তিলও না তবে তিল জাতীয় এরকম একটা স্কিন সালফারের রোগীদের মধ্যে থাকবে। তাহলে দেখেন আপনি প্রথমে যদি এরকম কোন স্কিন রোগী আপনার পেশেন্ট মানে ঢুকে চেম্বারে, তাহলে আপনি দেখে তাহলে আলাদা করতে পারবেন না যে হতে সালফারের রোগীটা, কারণ ভাব দেখতেছি তার ফেস এরকম একটা ভাব। গ্রেট থার্স্ট, লিটল অ্যাপেটাইট, প্রচুর পিপাসা, প্রচুর পিপাসা থাকবে এবং অল্প পরিমাণের অ্যাপেটাইট, ক্ষুধা লাগবে কিন্তু খুব বেশি ক্ষুধা না, অল্প অল্প খেলেই তার পেট ভরে যাবে, মানে অল্প ক্ষুধা লাগবে। হ্যাঁ, empty gone and faint feelings in the stomach about 11 AM, খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। প্রত্যহ 11টার দিকে রোগীর ক্ষুধা ক্ষুধা ভাব লাগবে, বলবে যে আমার পেট থেকে সব কিছু বের হয়ে গেল, এই সময়টাতে আমার খারাপ লাগে। আপনি যখন রোগীর কেস টেকিং নিবেন, যখন আপনি রোগীর কেস টেকিং নিবেন সেখানে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার সর্বদৈহিক অর্থাৎ সারাদিনে কোন সময়টা আপনার খারাপ লাগে। যদি রোগী বলে আমার 8টায় খারাপ লাগে, তাহলে ভাবতে হবে ন্যাট্রামিউর। যদি রোগী বলে আমার 10টা 11টায় খারাপ লাগে, তাহলে ভাবতে হবে আমার আর্সেনিকাম অ্যালবাম। যদি বলে 12টা থেকে 2টা পর্যন্ত খারাপ লাগে, তাহলে ভাবতে হবে 10টা থেকে 11টা সালফার। যদি বলে আমার 12টা থেকে 2টার মধ্যে খারাপ লাগে, তাহলে আর্সেনিকাম অ্যালবাম। যদি 3টায় খারাপ লাগে তাহলে কেলিকাট। যদি 4টা থেকে 8টার মধ্যে খারাপ লাগে তাহলে লাইকোপোডিয়াম। অর্থাৎ দেখেন প্রত্যেকটা টাইম ওয়াইজ কিন্তু এখানে আমাদের সেটেলমেন্ট আছে যে কোন টাইমিং এ কোন রোগীটার কেমন লাগবে। এখন একটা রোগী যদি এসে বলে যে 10টা 11টার দিকে আমাকে খারাপ লাগে, স্পেশালি 11টা, হ্যাঁ স্পেশালি 11টা, 10টা থেকে তার খারাপ লাগে, 11টা থেকে ভালো লাগে। কি লাগে? আমার ক্ষুধা ক্ষুধা ভাব লাগে, সে অস্থির করে আসে। ওই সময় যদি আমি কিছু না খাই তাহলে আমার ভালো লাগে। এখন আসেন কোশ্চেন, এখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনি সকালের খাবার কয়টায় খান। এখন রোগী যদি বলে যে আমি সকালের খাবার ভোরবেলা খাই, হ্যাঁ তাহলে এক কথা। আর যদি বলে যে না আমি তো সকালে খাবার 11টা 10টার দিকে খাই, সেটা একটা কথা। এখন দুইটা প্যাথোলজি আছে। এক আছে যদি রোগী ফজরের পরে খায়, মানে 6টার দিকে বা 7টার দিকে সকালে খাবার খায়, তাহলে কিন্তু আলটিমেটলি 11টা 12টার দিকে অনেকের একটু ক্ষুধা ভাব লাগে। এই ভাব লাগাটা কিন্তু সালফারের না, এটা আলটিমেটলি অনেকেরই লাগবে। কারণ সব লক্ষণটা কিভাবে নিব আমরা সেটা কিন্তু আপনার বিচার বুদ্ধিতে এবং আপনার টেকনিক। এখন আসেন যদি বলে যে না আমি তো ব্রেকফাস্ট করি 8টা 9টার দিকে ব্রেকফাস্ট করি, আলটিমেটলি এই টাইমেই সবাই করে। আমরা সকালে খাবারটা কখন খাই? 8টা থেকে 9টার মধ্যে। 8টা থেকে 9টার মধ্যে খাইলে কি আবার 11টায় ক্ষুধা লাগে? খুব কম, খুব কম। কিন্তু এই সালফার রোগীরা বলবে যে আমি সকালে খাবার 8টা 9টার দিকে খাইলেও 11টার দিকে আমার খুব ক্ষুধা লাগে, অস্থির অস্থির ভাব লাগে, মনে হয় আমার পেটটা খালি হয়ে গেছে, তখন আবার হালকা আমাকে কিছু খেতে হয়। বাস, আপনি ধরে নিতে পারলেন যে সে সালফারের রোগী হলেও হতে পারে, কারণ এটা সালফারের একদম রেড লাইন সিনড্রোম। তারপরে দেখেন ডায়রিয়া সাম আওয়ার্স আফটার মিডনাইট অর ড্রাইভ আউট অফ বেড আর্লি ইন দ্য মর্নিং, খুবই কমন। ডায়রিয়া, এখানে ডায়রিয়া মানে কিন্তু ডায়রিয়া না, টয়লেট। তার টয়লেট কখন হয়? প্রত্যেকটা রোগীকে ধরে ধরে জিজ্ঞাসা করবেন আপনার যে পায়খানা দিনে কয়বার হয়, সে বলবে একবার, সর্বোচ্চ 2বার। আচ্ছা একবার যে পায়খানা হয় সেটা আপনার কখন হয়? ম্যাক্সিমাম রোগী 70% রোগী আপনার বলবে সকালবেলা পায়খানা হয়। ওকে ফাইন, সকালবেলা যে পায়খানা হয়
পায়খানার বেগে আপনার ঘুম ভাঙে নাকি ঘুম ভাঙার পরে আপনি টয়লেটে যান? একটু বোঝার চেষ্টা করেন প্লিজ, আমি কিন্তু অনেক কষ্ট করে ক্লাসটা নিচ্ছি। পায়খানার বেগে আপনার ঘুম ভাঙে নাকি ঘুম থেকে উঠার পরে আপনি টয়লেটে যান? রোগী যদি বলে যে না আমি বিছানায় থাকতে আমার টয়লেট চাপে, আমি তাড়াতাড়ি করে উঠে সাইডে টয়লেটে যাই, সালফার। এবং মাঝরাতও তাই হয়, মাঝরাতও আমার টয়লেট চাপে, আমি তাড়াতাড়ি করে ঘুম ভেঙে টয়লেটে যাই, সালফার। আর যদি বলে না আমি উঠার পরে, ঘুম থেকে উঠার পরে একটু কাজকর্ম করি, তখন আমার টয়লেট চাপে, তুজা। আর অনেক মেডিসিন আছে, যদি এই মুহূর্তে তুজা টাইপের মনে পড়ছে, তাহলে হলো তুজা। দেখেন একটা টয়লেটের ব্যাপারে আপনারা নিবেন, কাজে কেস টেকিং ইজ দ্য মাস্ট। কেস টেকিং যে কত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিতে, এটা আপনারা চিন্তা করতে পারবেন না। আপনি যদি ভালো একজন কেস টেকার হন, 80% মেডিসিন আপনি কেস টেকিং এর মাধ্যমে নিতে পারবেন। আপনি যদি রুগীকে এভাবে প্রশ্নই না করেন যে আপনি টয়লেট, হ্যাঁ রুগী বলে আমার তো সকালে টয়লেট হয়, ধরে নিলেন তাকে সালফার। আসলে কিন্তু সে সালফার না, কারণ এটা আপনি তাকে কোশ্চেনই করেন নাই যে আপনার কি টয়লেটের বেগে ঘুম ভাঙে নাকি ঘুম থেকে উঠার পরে আপনি টয়লেটে যান। বড় একটা পয়েন্ট কিন্তু আপনি মিস করে ফেললেন, ঠিক আছে? আবার দেখেন টয়লেট নিয়ে আরেকটা আছে, যে আপনার টয়লেট করতে আপনার কি টয়লেট, আপনার কি কোষ্ঠকাঠিন্য আছে? অনেক রোগীরা বলে ফেলবে যে হ্যাঁ আছে। কোষ্ঠকাঠিন্য সম্পর্কে পেশেন্ট নিজেই বুঝতেছে না। কোষ্ঠকাঠিন্যটা কি? একটা আছে আপনার মন শক্ত, এটা একটা কোষ্ঠকাঠিন্য। আর একটা আছে যে অনেকক্ষণ সময় নিয়ে আপনার টয়লেট হয়, এটাও একটা কোষ্ঠকাঠিন্য। কিন্তু পায়খানা নরম, মল নরম, কিন্তু আমার অনেকক্ষণ দীর্ঘক্ষণ সময় নিয়ে আমাকে টয়লেট করতে হয়, এটাও কোষ্ঠকাঠিন্য। আরেকটা আছে যে না আমার হয় তাড়াতাড়ি কিন্তু টয়লেটটা খুব হার্ড, এটাও কোষ্ঠকাঠিন্য। কিন্তু দুইটার কোষ্ঠকাঠিন্যের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এটা যদি আমরা টেস্টিং এর ভিতরে না ধরতে পারি, তাহলে কিন্তু আমরা সহজে কোনো লেভেলে কিন্তু আমরা এখানে নিতে পারবো না। নেক্সট, আচ্ছা, ডাজ নট ওয়েল ক্রেডিট স্টপ অফ ব্রেন ইজ ওয়ার্কিং এন্ড অর সিটিং। মানে সালফারের রোগীরা কখনো মানে একটু কুজু হয়ে বা দাঁড়ায় অনেকক্ষণ থাকতে পারে না। হ্যাঁ, স্টপ অফ ব্যান্ডস ইন ওয়ার্কিং ইন সিটিং মানে হচ্ছে তারা অনেকক্ষণ সময়ে যে দাঁড়ায় থাকা, হ্যাঁ দাঁড়ায় থাকতে পারে না, স্ট্যান্ডিং থাকতে পারে না। সালফারের রোগীদের দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হয় যে কোনো কাজ করার ক্ষেত্রে। আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি যে কাজকর্ম করেন, সরি, আপনি এই যে দাঁড়ায় যে আছেন এটা কি আপনার খারাপ লাগতেছে? সে বলবে যে হ্যাঁ আমি যদি অনেকক্ষণ দাঁড়ায় থাকি বা অনেকক্ষণ হাঁটি, হ্যাঁ অনেকক্ষণ দাঁড়ায় থাকি, হাঁটলেই তো দাঁড়ায় থাকতে হয়, দাঁড়ায় থেকে তো মানুষ হাঁটে, দাঁড়ায় না হাঁটে, তাহলে কিন্তু আমার খারাপ লাগে। এবং ইয়াং বয়সের রোগীরা, এটা কাদের হইতে পারে? যাদের হয়তো বয়স হয়ে গেছে, যাদের বয়স 60 আপ বা 50 আপ, যাদের হয়তো কোমর একটু সমস্যা আছে, তারা অনেকক্ষণ হাঁটলে সমস্যা থাকতে পারে, বা একটু দাঁড়ায় থেকে কাজ করে সমস্যা থাকতে পারে। দেখবেন যে সালফারের যে মহিলারা আছে তারা সবসময় চিন্তা করবে কি যে আমার গ্যাসের চুলাটা যদি একটু নিচে থাকতো, আমি যদি বসে বসে রান্না করতে পারতাম তাহলে আমার ভালো না। কারণ দাঁড়ায় দাঁড়ায় রান্না করলে আমার কোমরে ব্যথা, না আমি দাঁড়ায় রান্না করতে পারি না, আমার অসুবিধা লাগে। হম, এটাও কিন্তু সালফারের একটা লক্ষণ। তাহলে দেখেন আমরা এখানে সালফারের বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এবার আসি আমি চিলড্রেনদের, মানে শিশুর সালফার আপনি কিভাবে চিনবেন। এখানে কিন্তু আবার আমাদের লিপি কিন্তু শিশু সালফারদেরকে নিয়ে আলাদা কিছু সিমটম কিন্তু আমাদেরকে দিয়েছে। যেমন চাইল্ড ইজ লাইক টু বি ওয়াশড অর বাথ, মানে কি শিশুরা সহজে হাত দিতে চাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা গোসল করা এটা চাবে না। সালফার একটা শিশু দেখবেন গোসল করতে গেলে প্রচুর কান্নাকাটি করবে। আপনি যদি শিশুটাকে জিজ্ঞাসা করেন শিশুর মাকে যে কি আর যে কোনো সমস্যা, এখন তো জ্বর বা তার একটা স্কিনের সমস্যা বা ডায়রিয়া যেটি নিয়ে আসো, তখন জিজ্ঞাসা করবেন যে বাচ্চাটাকে গোসল করতে গেলে কান্নাকাটি করে ধরতেছে গলায়। 1 মিনিট।
সরি, যে আপনার এই যে বাচ্চাটাকে কান্নাকাটি করে, তখন সে বলবো যে হ্যাঁ আমার বাচ্চাটা যখনই আমি পানি গোসল করতে চাই না, খুব পানি চূড়া, গোসল করতে চায় না, গোসল করতে গেলেও কান্নাকাটি করে, তাহলে বুঝতে পারবেন যে সে সালফারের। এবং কি কাপড় চোপড় নোংরা করে, অনেক বাচ্চাদের দেখবেন যে গায়ে একটু ময়লা লাগলে ঝেড়ে ফেলে, বা ধুলাবালি দিয়ে খেলতে চায় না, হ্যাঁ, সে ময়লা লাগতে পছন্দ করে না, সে একটু পরিপাটি থাকতে পছন্দ করে। আবার অনেক বাচ্চা দেখবেন যে সে কাদায় লেপটে খেলতেছে, তার ভিতরে ওই জন্য কোনো ফিলিংসই নাই, একটা নিচে একটা কিছু পড়ছে, একটা চকলেট পড়ুক বা যেটাই পড়ুক, হয়তো তাকে একটা খাবার দিচ্ছে, নিচে পড়ছে, টুক করে সেটা নিয়ে মুখে খাই ফেলবে। কিন্তু সালফারের বাচ্চারা এটা করবে, অন্যান্য যারা অন্যান্য পেটের বাচ্চা তারা কিন্তু ওইটা টুকায় খাবে না, ওটা ফেলে দিবে, যে না এখানে ময়লা ভরছে, এটা আমি খাবো না। একজনের পানি ফেলে সেই গ্লাস অন্যজনের কাছে দিয়ে সে খেতে চাবে না। এটা সালফারের বাচ্চা চিনার একটা পদ্ধতি। Heat in the sole or feet and cold feet and burning sole. Wants to find a cold place for them or put them out of bed. তার মানে হচ্ছে তাদের সবসময় তাদের হাতের তালু এবং পায়ের তালু জ্বলবে। পা ঠান্ডা থাকলেও তাদের হাতের তালু পায়ের তালু জ্বলবে, এবং সে সবসময় কি করবে, ঠান্ডা কোনো কিছুতে তার হাত পা গুলো রাখার চেষ্টা করবে, খুঁজবে কিছু যে আমি হাত পা ঠান্ডা ভিতরে রাখি। যেমন মনে করেন যে গ্লাস, হয়তো চেম্বারে আসলো, দেখবেন যে হাতটা সে গ্লাসের ভিতরে এইভাবে একটু ছড়াই দিয়ে রাখবে, মানে গ্লাসটা ঠান্ডা, সে একটু বেটার ফিল করবে, বা ঠান্ডা কিছু যেটা যেটা পেলে সে বেটার ফিল করবে, এরকম কোনো কিছু কিন্তু সে সবসময় চাবে যে আমি এটাকে নেই এবং এটাকে আমি ধরি, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। Cramp in cuts in leg or soles or feet, principally at night. Especially principally at night, যেটা হচ্ছে সালফারের বাচ্চাদের পায়ে এবং হাতে এবং পায়ের পাতাতে এখানে একটা ক্র্যাম্পিং, একটা মানে খিল ধরবে বিশেষ ভাগে, সেটা রাতে। তারা আপনাকে কমপ্লেন করবে যে আমার হাতে পায়ে মা খিল ধরে, আমি রাতের বেলা পা সোজা করতে পারি না, আমি যদি পা সোজা করতে যাই তাহলে আমার মনে হয় যে আমার পাটা কি হবে যেন একটু মানে চেপে চেপে আসছে, ক্র্যাম্প হয়ে যাচ্ছে। এটা আর কি সে অনুভব করবে, তাহলে এটা হচ্ছে সালফারের পেশেন্ট। Hot flushes with spell of faintness or passing of with a little moisturizer and faintness or debility. তার মানে তার হট ফ্লাশ মানে কি, একটা হট গরম গরম, সে বলবে যে আমার কেমন যেন সবসময় একটু গরম গরম একটা আর্দ্রতা আর্দ্রতা একটু ভালো লাগে, এবং খুব সহজেই কিন্তু তারা ফিটও হয়ে যায়, ফিট হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা থাকবে, এবং ফিট হওয়ার সম্ভাবনা তাদের মধ্যে বেশি থাকবে। তুমি একটা ছোট ছোট ব্যাপারগুলো নিয়েও বাচ্চারা ফিট হবে, ফিট হওয়ার সম্ভাবনা, মানে ফিট হওয়ার যে একটা প্রবণতা, এটা তাদের মধ্যে খুব বেশি পরিমাণে থাকবে। Voluptuous itching and finding burning and shoring of scratching, মানে তাদের প্রচুর চুলকানি, এটা শুধু বাচ্চা না, এটা বড়দের মধ্যেও আছে। Voluptuous মানে কি, একদম অনেক পরিমাণে চুলকানি, এবং সেখান থেকে জ্বলবে, তারপর সোরনেস ক্ষত হয়ে যাবে, এবং কি চলটা উঠবে, এটা কিন্তু সালফারের মূল লক্ষণ। জ্বলবে, ক্ষত হবে, চলটা উঠবে, চলটা উঠলে সেখান থেকে ব্লাড বেরোবে। Irritable, drowsiness and daytime drowsiness in daytime and wakefulness of this whole night, অর্থাৎ দেখা যাচ্ছে যে দিনের বেলা তার ভিতরে একটা ড্রাউজিনেস, ড্রাউজিনেস মানে ঘুম ঘুম একটা ভাব থাকবে, আবার রাতের বেলা দেখবে যে সে বেশিরভাগ সময়ই তার ভিতরে মানে দুর্বলতা ভাব, নির্ঘুম ভাব কাটাবে প্রত্যেকটা রাতে। As an intercurrent remedy, when carefully selected remedies fail or product a favorable effect, অর্থাৎ যদি কখনো আপনি কোনো সিলেক্টেড রেমেডি দিচ্ছেন এবং দেওয়ার পরও দেখা যাচ্ছে যে রোগী বারবার ফেল করতেছে, আপনি জানতেছেন যে রোগীটা আমি যে ওষুধটা দিচ্ছি এটা সিলেক্টেড রেমেডি, কিন্তু কেন বারবার ফেল করছে, এর মাঝখানে ইন্টারকারেন্ট রেমেডি হিসেবে আপনি এক ডোজ সালফার দিয়ে দিবেন। এবং এটা কিন্তু আমার বেলাও আমি করছি, দেখা যাচ্ছে আমার নিজের যখন দেখি যে আমি আমার লক্ষণ অনুযায়ী আমি ওষুধ খাচ্ছি কিন্তু কোনোভাবে আমি ভালো হচ্ছি না, তখন আমি মাঝখানে কিন্তু এক ডোজ সালফার খাই, এবং খাওয়ার পর যখন আমি আবার আমার মানে সিলেক্টেড রেমেডিতে চলে যাই তখন কিন্তু কাজটা খুব সুন্দর হয় এবং দ্রুত হয়। এটাকে এই হলো আমাদের সিমটম। এবার দেখেন আমি মনে রাখার জন্য, সালফার কি মনে রাখার জন্য
বেশ কিছু আঙ্গিকে বিভক্ত করছে, যেমন সালফারের এস, এস কি স্কিন ডিজিজ, প্রচুর স্কিন ডিজিজ থাকবে, সোরিয়াসিস, আর্টিকেরিয়া, তারপর চুলকানো, চুলকানো থেকে র্যাশ হয়ে যাওয়া, র্যাশ থেকে ব্লাড আসা, জ্বলা, এই সব কিছু স্কিন ডিজিজ কিন্তু, কারণ সালফার হচ্ছে কি সরিক, তোরা রাজা, আর সরিক মানে কি স্কিন, স্কিনের ধরনের রিঅ্যাকশনকে সাধারণত আমরা বেশিরভাগ এটাকে সরিক বলা হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাদের স্কিন ডিজিজের কিন্তু একটা প্রবলেম থাকবে। স্ক্র্যাবিস মানে কি চলটা উঠবে, স্ক্র্যাবিস ভিতর থেকে চলটা উঠবে। সেন্সেশন অফ এমপ্টিনেস, অর্থাৎ সেন্সেশন অফ এমপ্টিনেস মানে এই যে দুপুর 11টার দিকে তার পেটটা খালি খালি ভাব লাগবে, মনে হবে যে আমার পেটে থেকে সব চলে গেল, এটাই হচ্ছে সেন্সেশন অফ এমপ্টিনেস। সেলফিশনেস মানে কি খুব স্বার্থপর, সালফার রোগীরা প্রচুর স্বার্থপর হয়, এরা নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থ কখনো বুঝবে না, যে কোনো বিষয়ে নিজের স্বার্থটা করা খুব বড় মনে করে দেখবে, ওদের ভিতরে সবসময় একটা স্বার্থপরতা ভাব। যে কোনো বিষয়ে আপনি কথাবার্তায় বলবেন, আয় উন্নতির দিকে বলবেন, আর্থিক দিক থেকে বলবেন, নিজের স্বার্থটাকে আগে চরিতার্থ করবেন। স্লিপ ক্যাপন্যাপ, স্লিপ ক্যাপন্যাপ হচ্ছে অল্প সময়ের জন্য ঘুম। সালফার রোগীরা যদি অল্প সময় ঘুমায় তাহলে ওরা বেটার ফিল করে, এটাকে আমরা সাধারণত স্লিপ ক্যাপন্যাপ বলা হয়। অনেকে আছে যে দীর্ঘ সময় ধরে ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের পরও মনে হচ্ছে যে আরেকটু যদি ঘুমাইতে পারতাম, আর ঘুমটা মনে হয় তৃপ্তি সহকারে হলো না। কিন্তু সালফার রোগীরা হচ্ছে কি যতই পরিশ্রম করুক, তাদের যদি অল্প পরিমাণে একটু ঘুম হয়, হ্যাঁ, তাহলে তারা খুব বেটার ফিল করে, তাদের ফ্রেশ লাগে খুব। এটা হচ্ছে স্লিপ ক্যাপন্যাপ। স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ কি ঘুমের মধ্যে নাক ডাকা, সালফার রোগীরা ঘুমের মধ্যে নাক ডাকে, স্লিপ অ্যাপনিয়া, হ্যাঁ, ঘুমের মধ্যে নাক ডাকার একটা অভ্যাস আছে সালফার রোগীদের। স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন, দাঁড়ায় থাকতে পারে না, দাঁড়ায় থাকলে তাদের সমস্যা হয়, যে কোনো ধরনের সমস্যা হয়, যেটা আমি বললাম যে দাঁড়ায় থেকে কাজ করা বা দাঁড়ায় থেকে হাঁটাচলা করা, হাঁটাচলা করলে বা কাজ করে তাদের ভিতরে একটা প্রবলেম ফেস হয় সালফার রোগীদের মধ্যে। সুইট ডিজায়ার, প্রচুর মিষ্টি পছন্দ করে সালফারের রোগীরা। সালফার রোগী মিষ্টি খাওয়ার কথা বলবেন যে খুব মিষ্টি খায়, একদম ফার্স্ট গ্রেডের রেমেডি। সুইট ডিজায়ার, খুব মিষ্টি পছন্দ। স্টপেড শোল্ডার অর্থাৎ কি স্টপেড মানে হইতেছে একটু কুলকুজু করে হাঁটা, সালফার রোগীরা একটু কুলকুজু করে হাঁটে। স্টুল হাইলি মানে কি একদম ওদের স্টুল গুলো পরে খুব লম্বা লম্বা, অনেক বড় বড় লম্বা লম্বা স্টুল পরে, এবং কোষ্ঠকাঠিন্যতা আছে, খুব হার্ড স্টুল। সায়াটিকা, সায়াটিকা পেইন আমরা কাকে বলি? এই যে কোমর থেকে যে পা পর্যন্ত অনেকের পেইন হয়, অনেক রোগীরা এসে বলে যে আমার এই কোমর থেকে পা পর্যন্ত পেইন খিচে মারে ধরে, এটাকে সাধারণত আমরা সায়াটিকা বলি। এই সায়াটিকা পেইন কিন্তু সালফারের রোগী খুব ভালো করে। সাইনোসাইটিস, সাইনোসাইটিস সম্পর্কে আমরা জানি, যাদের এই যে ঠান্ডার প্রবলেম হয়, অল্পতে ঠান্ডা লেগে যায়, মাথা ব্যথা হয় সেই ঠান্ডা লাগা থেকে, এই ধরনের সমস্যা সাধারণত সাইনোসাইটিস বলে। সাইনোসাইটিসের ক্ষেত্রে কিন্তু সালফার ভালো একটা রেমেডি। স্লিপ, ঘুমের ক্ষেত্রেও কিন্তু সালফার ভালো রেমেডি, অর্থাৎ যারা ঘুমের মধ্যে নাক ডাকে বা অল্প একটু ঘুম দেয় বা ঘুম হঠাৎ করে ভেঙে গেল, বেশ করে মাঝ রাতে ভেঙে যায়, এদের ক্ষেত্রে কিন্তু সালফার খুব ভালো একটা রেমেডি। স্টমাক, স্টমাকের ক্ষেত্রে কি ওই যে যেটা আমি বললাম রেকটাম, রেকটামের জন্য, অশ্বের জন্য সালফার খুবই খুবই ভালো একটা রেমেডি। অশ্ব থেকে ব্লাড আসতেছে, অশ্ব চুলকাচ্ছে, অশ্ব থেকে ব্লাড আসতেছে, কিংবা গরম গরম ভাব লাগতেছে, অশ্ব থেকে ব্লাড পড়তেছে, টয়লেট খুব টাইট শক্ত, 2-3 দিন পর পর বা তারও বেশি টয়লেটে যায়, টয়লেট দুর্গন্ধযুক্ত, এই ধরনের রোগীদের ক্ষেত্রে সালফার খুব ভালো কাজ করে। ইউ, ইউ মানে আনটাইডি অর্থাৎ অপরিষ্কার অপরিচ্ছন্ন, কাপড়ে আয়রন করা নাই, কাপড়ের মধ্যে ময়লা লেগে থাকে, তার দাঁত ব্রাশ করা না, চুল মাজে না, চুলের মধ্যে উকুন, চুল আশ্রায় না, তার নখ পরিষ্কার নাই, দেখে মনে হবে যে একদম কতদিন যাবত সে মনে হয় দাঁতটা ব্রাশ করে নখ কাটে না, এরকম ছন্ন ছিন্ন ভাব থাকবে সালফার রোগীদের মধ্যে। আর্জিন ফর স্টুল অর্থাৎ কি তার শুধু ব্যাগ আসবে টয়লেটের, হ্যাঁ, প্রচুর পরিমাণে টয়লেটে ব্যাগ আসবে, কিন্তু যে পরিমাণ ব্যাগ আসবে সেই পরিমাণ টয়লেট চান হবে না, ঘন ঘন আর্জিন, টয়লেটের স্টুল মানে টয়লেটের জন্য তার একটা আর্জিন ভাব থাকবে। ইউরেথ্রা ডিসচার্জ অর্থাৎ ইউরেথ্রা ডিসচার্জ হচ্ছে ওই যে কোনো ধরনের ডিসচার্জ, যেমন অশ্বের ডিসচার্জ বা গলা আজকে অশ্ব থেকে ডিসচার্জ বের হওয়া, কিংবা অনেকে দেখা যাচ্ছে যে অ্যানাল ফিশার হয় বা ফিস্টুলা হয়, একটু ডিসচার্জ বের হয়, একটু চাপ চাপ
হয়তো ব্লাডি ব্লাডি ওই ডিসচার্জ থেকে চুলকাচ্ছে, এটার ক্ষেত্রেও কিন্তু সালফার খুব ভালো কাজ করে। আলসারেশন অফেন্সিভ, যে কোনো জায়গায় সরি ইউরিনেশন অফেন্সিভ, প্রস্রাব প্রচুর দুর্গন্ধযুক্ত, প্রস্রাব দুর্গন্ধযুক্ত অনেক মেডিসিন আছে, অনেক নাইট্রিক অ্যাসিড আছে, বেনজোইক অ্যাসিড আছে। আমরা জানি ঘোড়ার প্রস্রাবের দুর্গন্ধ, কিন্তু এই দুর্গন্ধ কিন্তু ঘোড়ার প্রস্রাবের মতো না, কিন্তু দুর্গন্ধ, প্রস্রাব পায়খানা সবই দুর্গন্ধ, শুধু জ্বালা পোড়া চুলকানি। যদি ইউরিক অ্যাসিড থাকে তাহলে কিন্তু প্রস্রাব দুর্গন্ধ থাকবে, হয়তো জ্বালা পোড়াও থাকবে, কিন্তু চুলকানি থাকবে না। আর সালফার চুলকানি, যেখানে চুলকানি সেখানে সালফার, চুলকানি যে জায়গায় থাকবো একবারের জন্য হলো আপনারা সালফারের কথা চিন্তা করবেন। ইউরোজেনিটালে যত ধরনের সমস্যা আছে সব ক্ষেত্রে কিন্তু এই সালফার খুব ভালো কাজ করে। এল এল মানে হচ্ছে লিপ রেড, তাদের ঠোঁট লাল থাকবে। সালফারের রুগীদের দেখেন কালো, শরীর কালো, হাত কুচকায় যাচ্ছে, নখের ভিতর ময়লা, চুলের আশ্রানো হয় না, দাঁতে পোকা, দাঁতের ভিতরে ময়লা, কিন্তু তারপরে তাদের লিপটা কিন্তু রেড থাকবে। শুধু লিপ না, বিভিন্ন জায়গায় অরিফিস গুলা, যেমন চোখ, পায়ুপথ, যে জায়গাগুলো ছিদ্রযুক্ত, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তাদের লাল কালার থাকবে। হ্যাঁ, লো সেলফ কনফিডেন্স, অর্থাৎ তাদের ভিতরে কনফিডেন্স থাকবে কম, কারণ তারা কি মুখ দিয়ে এত বেশি পরিমাণে মানুষকে মানে ইয়া করতে পারবে, কি বলে ওটাকে, প্রভাবিত করতে পারবে, মানে যেটা আমরাকে বলি কি বলা একটু ওই যে কি বলে এটাকে, বেশি বেশি কথা বলা বা চাপা মারা, আমরা যেটা বর্তমানে বাংলা ভাষা যেটাকে জানি যে চাপা মারা। সালফার রুগীরা প্রচুর চাপাবাজি হয়, এরা চাপা দিয়ে এমন ভাবে আপনার সাথে কথা আদায় করে নিবে, টেরই পাবেন না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাদের কনফিডেন্স কম থাকে। আর কনফিডেন্স কম থাকে কারণে কিন্তু এরা চাটুকারিতা করে বেশি, অন্যের চাটুকারিতা করবে, অন্যকে প্রলুব্ধ করতে চাবে। এক মিনিট, আমার একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি ফোন দেবো নি আপনাকে। হ্যাঁ, আমি আপনাকে ফোন দেবো, 10 মিনিট পরে আমি আপনাকে ফোন দিচ্ছি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ আম্মুর নাম্বারটাতে আমি 10 মিনিট পরে ফোন দিচ্ছি আপনাকে। ও আচ্ছা আচ্ছা, আমি যে শেষ করিনি এখনো, শুরু করতে দেরি হয়ে গেছে তো একটু। আমি ঠিক আছে, 10 মিনিট পরে আমি কল দিলে আপনি ব্যাক করে দিন। ওকে, আচ্ছা সরি, একটা কল, পেশেন্টের কল চলে আসছিল। আচ্ছা, লেজিনেস, তাদের মধ্যে প্রচন্ড লেজিনেস, মানে খুব থাকবে, লেজি ভাব থাকবে, অলস প্রকৃতি থাকবে। ফিজিক্যাল মেকআপ আমি বলেছি, কুলকুচো করে হাঁটবে, তাদের জীর্ণ শীর্ণ থাকবে, তাদের অপরিষ্কার থাকবে, জামা কাপড় পরিধান পরিষ্কার থাকবে না, এটা হচ্ছে তাদের ফিজিক্যাল মেকআপ। ফিলোসফিক্যাল টাইপ মানে কি, একটু ফিলোসফিক্যাল মানে একটু ফিলোসফি ভাব, দার্শনিক কথাবার্তা। হ্যাঁ, সবসময় তাদের ভিতরে একটা দার্শনিক কথাবার্তা তাদের মধ্যে থাকবে। প্যালপিটেশন, অর্থাৎ হার্টবিট বেড়ে যায়, যে কোনো কথায় কথায় সিঁড়ি থেকে উঠতে নামতে চলতে তাদের ভিতরে একটা হার্টবিট বেড়ে যাবে। নিউমোনিয়া, অর্থাৎ নিউমোনিয়া, হ্যাঁ, নিউমোনিয়ার ভাব, যাদের ঠান্ডা বসে যায়, এদের নিউমোনিয়া মানে বুকে যদি কখন আটকে যায় তাহলে কিন্তু সালফার খুব ভালো কাজ করে। পেপটিক আলসার, হ্যাঁ, আলসারটা দুই রকম, একটা গ্যাস্ট্রিক আলসার, একটা পেপটিক আলসার। এই পেপটিক আলসারের ক্ষেত্রে কিন্তু সালফার খুব ভালো কাজ করে। সোরিয়াসিস এবং সাইনোসাইটিস, এই দুইটার ক্ষেত্রে কিন্তু সালফার খুব চমৎকার কাজ করে। এইচ, হট অ্যাগ্রাভেশন, যে কোনো গরমে তাদের অ্যাগ্রাভেশন হয়, কারণ সালফার প্রচন্ড গরম পাথর, এর মধ্যে যদি কারো গরম দেওয়া হয় সে মানে অস্থির হয়ে যায়। এদিকে সালফার আর্সেনিক পুরাটাও উল্টা, আর্সেনিক গরম শীত কাতর, এবং সে গরম দিলে তার ভালো লাগে, জ্বালা পোড়ায়। আর সালফার হইতেছে গরম পাথর, এটা হচ্ছে ঠান্ডা দিলে তার ভিতরে ভালো লাগে ঠান্ডাটা। হাঙ্গার ফিলিংস এট 11 AM, অর্থাৎ তার ভিতরে ক্ষুধার্ত ভাব থাকে বিশেষ করে 11টার সময়। হ্যাপি ড্রিম, সে খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখে, কখনো উড়ে যাচ্ছে, কখনো পড়ে যাচ্ছে, কখনো আবার বিছানায় প্রস্রাব করতেছে, এই ধরনের স্বপ্ন সালফার রোগীরা বেশি দেখে। হেডেক, মাথা ব্যথা আছে, এবং মাথা ব্যথাটা প্রচন্ড মাথা ব্যথা থাকবে, মাইগ্রেনের সমস্যা থাকবে সালফার রোগীদের মধ্যে। হট বার্নিং মানে কি, বার্নিং জ্বালা পোড়া থাকবে, জ্বালা পোড়া থাকবে, গরম থাকবে সে বার্নিং এ। আর্টের রেডনেস, লাল হয়ে থাকবে, যে কোনো কিছুতে তার লাল রেডনেস ভাব, চোখ লাল হয়ে থাকবে রোগীদের মতো, পাইপথ লাল হয়ে থাকবে, তারপরে ভেজাইনা তার লাল হয়ে যেতে পারে, এরকম রেডনেস ভাব থাকবে, স্কিন চুলতে চুলতে লাল হয়ে যাবে,
লাল হয়ে যাবে এবং জ্বালা পোড়া করবে। রিপিট দ্য কোশ্চেন বিফোর অ্যান্সারিং, অর্থাৎ দেখেন চমৎকার একটা এখানে ইয়া দেওয়া হয়েছে, টপিক দেওয়া হয়েছে, রিপিট দ্য কোশ্চেন বিফোর অ্যান্সারিং, অর্থাৎ আপনি যে কোশ্চেনটা পেশেন্টকে করবেন সে কিন্তু এটা রিপিট করবে বারবার সালফারের পেশেন্টরা। যেমন আপনাকে জিজ্ঞাসা করলেন যে আপনার ব্যথা কোন দিকে হয়, রোগী বলবে কি আমার ব্যথা কোন দিকে হয়, বাম দিকে। আপনি খেয়েছেন, আমি খেয়েছি, হ্যাঁ আমি খেয়েছি। এই যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সে রিপিট করবে, হ্যাঁ, এটা একটা ধরন পেশেন্টের মধ্যে থাকবে, অথচ একটা কথায় কিন্তু সে উত্তরটা দিয়ে দিতে পারছে। তাহলে দেখেন আমাদের কত কিছু এখানে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, রিকারিং ডেন্টাল ইনফেকশন, হ্যাঁ, যদি কারো ডেন্টাল ইনফেকশন থাকে, মানে দাঁতের কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু এটা রিকারিং করে, মানে ভালো করে এই সালফার দিলে। রুড ফেস, রুড ফেস মানে কি, ওই যে বললাম উস্কো খুস্কো চেহারা, ভিতরে কোনো লাবণ্যতা ভাব নাই, খসখসা এরকম একটা ফেস সালফারের মধ্যে থাকে। রেসপিরেশন ওটস ইভিনিং, হ্যাঁ, মানে বিকাল বেলা তার শ্বাসকষ্টটা একটু প্রবলেম হয় বিকেল বেলাতে। রিমোটাইটিক আর্থ্রাইটিস, যাদের রিমোটিক আর্থ্রাইটিস আছে তাদের ক্ষেত্রে এই সালফার খুব ভালো কাজ করে। এবং রেকটামের উপরে তো সালফার খুব ভালো দক্ষ, যেটা আমি প্রথমেই বলে দিলাম, রেকটামের উপরে তার খুব ভালো একটা দক্ষ আছে। তো এই হচ্ছে মোটামুটি সালফার। আসলে সালফার অনেক ফলিক রিস্ক মেডিসিন। আমি যদি এটাকে মানে এত অল্প সময় নিয়ে আলোচনা করাটা অনেক টাফ, এই জন্য আমি মোটামুটি যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেন অ্যান্সার দিতে। অলরেডি আমার পেশেন্ট আর কি বসে আছেন।